আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। বাড়িতে আসার পর আর ভিডিও করা হয়নি। জার্নি করে আসার পর এমনিতে শরীরে একটা ক্লান্তি থাকে, তার উপরে ঘরবাড়ি একটু গোছগাছ করতে হয় ঈদের আগে যেহেতু। আর আমার মেজো যা তো বাড়িতে একা থাকে, তাই ও সব কিছু একা হাতে করে নিজেও ক্লান্ত হয়ে যায়, তাই যতটুকু সম্ভব ওকেও একটু হেল্প করতে হয়। ওর একটা ছোট বেবি আছে, তারপরও যে আমরা যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রাখে, এটাই আমাদের জন্য অনেক। তো এই কারণে বাড়িতে যাওয়ার পর চেষ্টা করি ওর কাজগুলোকে একটু হলেও হালকা করে দেওয়ার জন্য। যদিও ওর মতো পারি না, ও তো করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, কখন কোনটা করতে হবে ও জানে। তো আমি যেহেতু অনেকদিন পর পর যাই, আমার সেভাবে আর কি অত কিছু করা হয় না। তো সকালবেলা উঠে আমার মেয়েকে কিন্তু রেডি করে দিয়েছি, দেখতে পেয়েছেন তারা ফটো সেশনে ব্যস্ত। সাথে যে পিঙ্ক কালার ড্রেস পরা মেয়েটাকে দেখতে পেয়েছেন, ও হচ্ছে আমার একটা ছোট্ট ননদ, আমার ছোট মামা শ্বশুরের মেয়ে। ও কিন্তু আমার মেয়ের থেকেও ছোট, ওরা 2-2.5 মাসের ছোট বড়। আমার মেয়ে 2.5 মাসের ছোট, সরি আমার মেয়ে হচ্ছে 2.5 মাসের বড়, আর আমার ননদ হচ্ছে 2.5 মাসের ছোট, 2 মাস 22 দিনের মতো ছোট বড় আর কি। তো এইদিকে সকালবেলা উঠেই সব থেকে যেটা জরুরি সেটা হলো কোরবানির প্রিপারেশন নেওয়া, মাংস কাটার পরে কোথায় কি করা হবে সেই কাটাকাটির জায়গা রেডি করা। কারণ গরু ফেলে দেওয়ার পরেই তো চামড়া ছাড়ানোর পর মাংসগুলোকে আস্তে আস্তে সরিয়ে আনতে হবে, তাই সেই জায়গাটাও আগে আগে তৈরি করে রাখা হয়েছে। আর হুজুরদের আসতে একটু লেটই হয়, কারণ তারা সিরিয়াল মতো আসে। আগে যাদের বাড়ি থাকে বা আগে যাদের গরু রেডি হয়ে গেছে কোরবানির জন্য, গোসল টোসল সব কিছু তো সবাই নামাজে যাওয়ার আগেই করিয়ে রেখে যায়। তো সেভাবেই আর কি আমাদের সিরিয়ালটা একটু দেরিতে হয়ে গেছে। এই কারণে আমরা এই ফাঁকে অন্য সব কিছু আর কি গুছিয়ে ফেলেছি। তো এরপর আমাদের হুজুর চলে আসলো। হুজুর এসে তারপর এইদিকেই তো কোরবানি দেওয়ার জন্য সেও তৈরি। আর গরুটাকে শোয়াতে যারা ছিলেন তারা অত বেশি এক্সপার্ট না, বারবার গরুটাকে এদিক ওদিক নিয়ে যাচ্ছিল। আর ওই জায়গাটাতে একটা কাঠের একটা গাছের গুঁড়ির মতো ছিল আর কি। তো ওইখানটায় আমি দেখছিলাম যে গরুটা ব্যথা পাওয়ার মতো চান্স আছে। তখন আমি আর কি আমার দেবরকে ডাক দিয়ে বললাম যে গরুটাকে একটু টান দিয়ে সামনের দিকে নিয়ে আসেন, কারণ এমন একটা গাছের গুঁড়ির মধ্যে ওখানে পড়বে যে পরে ওর কষ্ট হবে। তো এই কারণে আর কি টানা হেঁচড়া করে ওদেরকে আবার দূরে আনার মতো চেষ্টা করছিল। তো গরুটাকে আসলে একটু কষ্ট দেওয়াই হয়ে গেছে ওকে। একদম যদি সোজা একটা জায়গায় ফালানো হতো, এটা এখানে নেওয়ার কারণ হচ্ছে এই সাইডে একটা পুকুরের মতো আছে, পুকুর না অ্যাকচুয়ালি একটা ঘেরের মতো। তো সবাই চাচ্ছিল যে এই সাইডটাতে একটু ঢাল, তো এখানে যদি জবাই করা হয় তাহলে রক্তটা পানি দিয়ে ধুয়ে দিলে বা এই যে এখানে বেলচা দিয়ে আস্তে আস্তে যে জমাট রক্তটা সেটা ফেলে দেওয়া হচ্ছে ডাইরেক্ট একদম পুকুরের পানির মধ্যে। এখানে অবশ্য কোনো কাজ করা, অনেকে হয়তো ভাবতে পারেন যে কী ব্যাপার যে এইখানে কাজ করে সেইখান দিয়েই পানিটা নোংরা করছে, আসলে তা না। এটা জাস্ট একটা পানি জমাট একটা নিচু জায়গা, জলাবদ্ধ ঘেরের মতো, এখানে কিছুই করা হয় না। তাই এখানে নামিয়ে দেওয়া হচ্ছে যাতে করে বাড়িতে মশা মাছি বা দুর্গন্ধ না হয়। তো সব থেকে ভালো হতো যেটা যদি একটা গর্ত করে নেওয়া হতো। তো সেবার আর মনে ছিল না, এমন একটা সময় মনে পড়েছে। তখন আমার দেবর বলছে যে এখন তো আর সময় নেই, হুজুর চলে আসবে, তাহলে আমরা না হয় পুকুর পাড়ের কাছাকাছি করি, ওখান দিয়ে নামিয়ে দেব। তো তাই করা হয়েছে আর কি। এরপরে মাংস কাটাকাটি যা কিছু হয় আর কি, সবাই মিলে বাড়ির পুরুষ মানুষ যারা ছিল, আমার ভাগ্নেরা আবার ভাস্তেরা ছিল, মানে বাড়িতে যত মানুষ ফ্রি ছিল সবাই মিলে করেছে। এছাড়াও মাংস বানানোর জন্য আমাদের ওখানে ওরকমভাবে আসলে আলাদা করে কষাই নেওয়া হয় না। দুঃখিত, আমার একটা কল চলে আসছিল মাঝখানে। তো যেটা বলছিলাম আর কি, আমাদের গ্রামে কিন্তু আলাদা করে আমরা কোনো কসাই ভাড়া করি না। যেখানে মানে বাড়িতে আশেপাশে যারা আছেন টুকটাক কাজ করেন বা আমাদের যত আত্মীয় স্বজন আছে যাদের কোরবানি দেওয়া হয় না, তো সেই সবাই মিলেই কিন্তু আমরা কোরবানির মাংসগুলো কাটাকাটি করে থাকি এবং তাদেরকে মাংস ভাগ করে দেওয়া হয়। এছাড়া টাকাও দেওয়া হয়, যেই করুক না কেন, সেটা ঘরের মানে আত্মীয় স্বজন হোক অথবা বাইরের মানুষ হোক, সবাইকে সমান হারে মাংস এবং টাকা দেওয়া হয়। তো এই আর কি, এরপরে মাংস আমাদের ওজন করে তারপর ঘরে নিয়ে যাওয়া হবে, যেটা আমাদের অংশ, বাকিটা তো আত্মীয়স্বজনেরটাও ঘরে নিব। নেওয়ার পরে আমার বড় আপু আর হচ্ছে মেজো দেবর, ওনারা দুইজন মিলে ভাগ করে দিবে সব কিছু, মাপ মতো করে প্যাকেট করে রাখা হবে এবং যাদের আত্মীয়দের বাসায় পৌঁছে দিতে হবে তাদেরকে বিকালবেলা দিয়ে আসবে, আর যাদের হচ্ছে এসে নেওয়ার কথা তাদেরটা ফ্রিজে রেখে দেওয়া হবে। তো
তো এই আর কি নিয়ম। আর এখানে হচ্ছে ভাগ করা হচ্ছিল, যেটা হচ্ছে মানে একেবারে গরিব দুস্থদের জন্য যে ভাগটা, সেটা আগে করে বাইরে রাখা হয়, ওটা ওখান থেকেই ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় গ্রামবাসীর মধ্যে। তো এই ছিল আমাদের ঈদের ব্লগ, এবং সারাদিন টুকটাক ব্যস্ততার মধ্যেই গেল। দিনের বেলা সকাল থেকে রান্না তেমন কোনো চাপ থাকে না, তখন একটু মশলা টশলা করে নিতে হয়। যখন মাংসটা আসে তখন আর কি কাজ শুরু হয়ে যায়। আর মাংস কাটাকাটি সব তো ওরাই করে দিচ্ছে। এরপর শুধু ভুঁড়ি পরিষ্কারের কাজটা, ওইটা অবশ্য আমি করি না। আমি আসলে কাঁচা মাংস বা এই ধরনের গন্ধ একদমই সহ্য করতে পারি না, যে কারণে এটা আমি কখনো করতেও পারি না। এটা মেইনলি আমার মেজো যা, আপু আর আমার দেবর, ওরা তিনজন মিলেই করে। আর মাংস যখন ভাগ করে দিয়েছিল তখন আমি হচ্ছে মানে ফ্রিজে সেগুলো ভাগ বাটোয়ারা করে আলাদা আলাদাভাবে প্যাকেট বোঝার জন্য, যাতে কাকে কোনটা দিতে হবে ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছি। তো এই আর কি। আপনাদের ঈদ কেমন কাটলো আমাদেরকেও জানাবেন। আমাদের ঈদ তো এইভাবেই একদম মানে সিম্পলভাবে সবাই যেরকমভাবে ঘরোয়াভাবে কাটে ঠিক সেভাবেই কাটলো। ঈদের পরে অবশ্য আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে, সেটা ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য রাখতে হবে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের ব্লগটি এখানে সমাপ্তি টানছি। যাদের আমাদের ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকবে তাদের কাছে একটাই অনুরোধ, আমাদের এই ব্লগটিতে লাইক দিয়ে একটু আমাদের পাশেই থাকবেন।